হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির পেপার ফিলোসফি অফ জিওগ্রাফি মডিউল 101 ইউনিট 1 এর আমাদের যেটা কোয়েশ্চেন ছিল যে ইমানুয়েল কান্টের কন্ট্রিবিউশন আর তার সঙ্গে নোমোথেটিক আর ইডিওগ্রাফিক অ্যাপ্রোচেস। এই কোয়েশ্চেনটার উত্তর আমরা কি করে লিখবো, তার প্যাটার্নটা কি হবে বা তার স্ট্রাকচারটা কি হবে। প্রথমে তোমাদের এখানে আমি বলে রাখি যে যখন তোমরা কোনো বড় প্রশ্নের উত্তর লিখবে 5 নম্বর বা 10 নম্বর, তখন আমাদের প্রথমে যেটা লিখতে হবে সেটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন, যে আমরা জিনিসটা কি নিয়ে লিখছি। এটা আমরা কোত্থেকে লিখবো, যেটা আমাদের কোয়েশ্চেনে দেয়া থাকবে। মনে করো এখানে আমার প্রথমে দেওয়া আছে যে হাইলাইটিং করো ইমানুয়েল কান্টের যে রোলটা। তাহলে ইমানুয়েল কান্ট কি, তিনি কত সালে এই থিওরিটা দিয়েছিলেন, তো সেটা নিয়ে তোমরা চেষ্টা করবে মিনিমাম 2 থেকে 3টে লাইন লেখার। 2টো লাইন তোমরা যদি লেখো তাহলে তোমাদের জন্য কিন্তু এটা এনাফ হয়ে যাবে। ওকে, তারপর আমরা কি লিখবো, অ্যান্সারের বডি লিখবো। ওকে, মানে যেটা আমাদের জানতে চেয়েছে সেটা নিয়ে আমরা লিখবো। আর আমাদের লাস্টে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কনক্লুশন। সো এইভাবে কিন্তু আমাদের স্ট্রাকচারটা হবে, ইন্ট্রোডাকশন, বডি আর কনক্লুশন। দেখো, প্রথমে যেমন আমি এখানে ইন্ট্রোডাকশনটা দিয়েছি, এবার এখানে আমি তোমাদের অনেকগুলো লাইন লিখে রেখেছি। তোমাদের এতগুলো কিন্তু লাইন লেখার দরকার নেই। এটা আমি এই কারণে লিখেছি, যখন তোমরা পড়বে বা যখন তোমরা মুখস্থ করবে তখন কিন্তু এতক্ষণ লাইন আমাদের মনে থাকবে না এমনিতেও। তো তার জন্য তোমরা কেটে ছেটে এখান থেকে খাতায় যেমন তোমরা লেখো সেরকমই তোমরা দেখো যে যদি তোমাদের 2 লাইন হয়ে যায় তোমরা সেই পর্যন্ত লিখে নাও। ওকে, একটা সেন্টেন্সকে কমপ্লিট করে। এখানে প্রথমে আমি দিয়েছি 18 to 19 সেঞ্চুরির মধ্যে ট্রানজিশনটা হয়েছিল। তারপরে এই সময়তে বিভিন্ন ধরনের ফিলোজফার্স বা যারা সায়েন্টিস্ট ছিলেন তারা কিন্তু এই ফিলোজফিক্যাল ফাউন্ডেশন দিয়েছিলেন মডার্ন সায়েন্সের জন্য। এবং পরবর্তীকালে তাদের মধ্যে একজন ইমানুয়েল কান্ট, তিনি কিন্তু সেন্ট্রাল রোল প্লে করছেন এই জিওগ্রাফিটাকে আরো এগিয়ে নিয়ে যেতে। ওকে, এরপরে হচ্ছে আমাদের অ্যান্সারটার বডি, যেটা নেক্সট পার্ট। তো এখানে কিন্তু আমরা বডি বলে লিখবো না, এখানে আমরা কি লিখবো, রোল অফ ইমানুয়েল কান্ট, এটা আমরা লিখেছি। লেখার পরে প্রথম আমরা পয়েন্টে কি লিখেছি, জিওগ্রাফি অ্যাজ এ সায়েন্স অফ স্পেস। এটা লেখার পরে এই হচ্ছে 3টে মেইন পয়েন্ট। এটা আমি তোমাদের জাস্ট লিখে দিয়েছি, যেমন তোমরা কোয়েশ্চেনে লেখো যে যদি আমাদের কোনো জায়গায় কোনো হেডিং দিয়ে প্রশ্ন পড়ে তো আমরা ডাইরেক্টলি উত্তরটা না লিখে আমরা তার আগে একটা সাব হেডিং জুড়ে দিই, দিয়ে তারপরে আমরা উত্তরটা লিখি। তো এটাও এখানে সেম, নাও লিখতে পারো বা লিখতেও পারো। তো এই 3টে পয়েন্ট হচ্ছে মেন। তারপরে আমরা 2 নম্বর পয়েন্টে কি দিয়েছি, ক্রোনোলজিক্যাল সায়েন্স, কান্ট কিভাবে ব্যাখ্যা করেছেন তার জন্য এখানে 2টো পয়েন্ট দিয়েছি। তারপর এখানে 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে আমরা কি দেব, ক্লাসিফিকেশন অফ নলেজ। এটার আমরা আপাতত 5টা দিয়ে রেখেছি, যে আমাদের কান্ট ক্লাসিফাই করেছিলেন হিউম্যান নলেজকে 5 সায়েন্সে। ওকে, থিওলজি, ফিলোসফি, ম্যাথামেটিক্স, হিস্ট্রি আর আমাদের জিওগ্রাফি। ওকে, তারপরে কি লিখেছি, টিচিং অফ জিওগ্রাফি, এখানেও আমরা 2টো পয়েন্ট দিয়েছি। ওকে, তো এইটা হয়ে গেল আমাদের যেটা মেন প্রশ্নের উত্তর এই পর্যন্ত। এবার এখান থেকে তোমরা যদি পারো একটা ডায়াগ্রাম ড্রয়িং করে যেতে পারো। তার কারণ ডায়াগ্রাম ড্রয়িং করার সুবিধা এটাই যে যখন আমরা স্টুডেন্টদের খাতা দেখি তখন কিন্তু আমরা তাদের কন্টেন্টটা দেখি, যে তারা কি কি লিখেছে সেটা আমরা দেখি, কিন্তু তার লেখার পাশে যদি আমরা একটা ডায়াগ্রাম দেখি তখন আমাদের চোখটা কিন্তু সেই ডায়াগ্রামের দিকে আগে যায়, যে কি লিখেছে আমরা দেখি ডায়াগ্রামটাই। এবং সেই ডায়াগ্রামে যে পয়েন্টগুলো হাইলাইট করা থাকে সেগুলোই কিন্তু আমরা আবার চেষ্টা করি যে যেটা অ্যান্সার সেটাও লিখেছে সেটা আবার আমরা মেলাতে চেষ্টা করি, তাহলে কি আমাদের খাতা দেখতেও কিন্তু অনেকটা সুবিধা হয়। এখানে মনে করো আমি যে এই যে পয়েন্টগুলো দিয়েছি, অ্যাজ এ সায়েন্স অফ স্পেস, অ্যাজ এ ক্রোনোলজিক্যাল সায়েন্স বা ক্লাসিফিকেশন অফ নলেজ, তো এইগুলোই তোমরা কিন্তু একটা ডায়াগ্রামের মাধ্যমে এঁকে যেতে পারো। কি করে আঁকবে তোমাদের আমি এখানে একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। মনে করো আমি প্রথমে এখানে একটা দিয়ে দিলাম যে রোল অফ এ কান্ট 1 3 4। ওকে, সো প্রথমে এখানে আমি কি লিখে দেব, প্রথমে যে পয়েন্টটা রয়েছে সায়েন্স অফ স্পেস, সায়েন্স অফ স্পেস। ওকে, এটা লিখে দেবো। সেকেন্ড আমরা কি লিখতে পারি, ক্রোনোলজিক্যাল অর্ডার। এবার হ্যাঁ, তোমরা অনেকেই বলতে পারো যে এত কিছু লেখার কি দরকার, এখানে তো বলে দেয়নি যে আমাদের ডায়াগ্রাম আঁকো। তো যারা আমার পুরনো স্টুডেন্ট তারা জানবে, তোমরা যেহেতু নতুন আমার ক্লাস দেখছো বা ভিডিও দেখছো তোমাদেরকে বলবো এর জন্য তোমাদের কিন্তু কিছু নাম্বার ইনক্রিজ হওয়ার পসিবিলিটি রয়েছে, বা যখন আমরা খাতা দেখি, যখন টিচাররা খাতা দেখেন তখন কিন্তু একটা খাতার সৌন্দর্য বজায় থাকে, শুধুমাত্র এর জন্যই। ওকে,
3 নম্বর পয়েন্টে আমরা দিয়ে দেবো নলেজ, আর 4 নম্বর পয়েন্টে আমরা দিয়ে দেবো এখানে টিচিং অফ জিওগ্রাফি। ওকে, এটা লেখার কিন্তু কোনো রকম দরকার নেই, এটা তাদের জন্যই আমি বলছি। তোমরা যদি ভাবো আমি খাতাটাকে সুন্দর করে সাজিয়ে লিখবো, এটা শুধুমাত্র তার জন্য, এছাড়া আর কিছু নয়। আচ্ছা, তারপর আমাদের কি রয়েছে দেখো, নোমোথেটিক আর ইডিওগ্রাফিক অ্যাপ্রোচেস। সো এখানে আমরা কি দেখবো, নোমোথেটিক কি, কথাটা কোত্থেকে এসেছে, ইডিওগ্রাফি কথাটা কোত্থেকে এসেছে, এর মানেটা কি রয়েছে, আর এটা আমরা জিওগ্রাফিতে কিভাবে পড়ছি। ওকে, আমরা এখানটা লিখে দিলাম। লিখে দেবার পরে স্কিফার এবং হাডসন 1950-তে তিনি রিভাইভ করেছেন এই ডিস্টিংশনটা। আর আমাদের লাস্ট হচ্ছে কনক্লুশন। কনক্লুশন এখানে আমি 3টে লাইন লিখেছি। এবার এটাই তুমি যখন খাতাতে লিখতে যাবে, যার যেরকম হাতের লেখা, কারো যদি ছোট হয় তোমাদের হয়তো 2 লাইন কি 3 লাইনের মধ্যে হয়ে যেতে পারে, আবার কারো যদি হ্যান্ড রাইটিং বড় হয় তখন তোমাদের হয়তো আবার সেটা 5-6 লাইনও হয়ে যেতে পারে। সো এর মধ্যে তোমরা চেষ্টা করবে মিনিমাম 2টো লাইন লেখার, মানে ইন্ট্রোডাকশন 2টো লাইন, কনক্লুশন 2টো লাইন, আর বাকি থাকলো আমাদের অ্যান্সারের যে বডিটা, ওটা তোমরা খাতার মাঝখানে লিখে নেবে। ব্যাস, তাহলে আমার কমপ্লিট হয়ে গেল। তারপরে 2 নাম্বার কোয়েশ্চেনে কিরকম ছিল দেখো, সায়েন্টিফিক রুটস আমাদের জিজ্ঞাসা করেছে কোয়ান্টিটেটিভ রিভলিউশন ইন জিওগ্রাফি। তাহলে ভূগোলের রাশিমাত্রিক যে বিপ্লব আমরা পড়েছিলাম তার ফিলোজফিক্যাল বেসিস আর তার সঙ্গে তার সায়েন্টিফিক রুটস। তো কোয়েশ্চেন যখন পড়বে ভালো করে দেখে নেবে, এখানে কিন্তু অ্যান্ড দেয়া আছে, মানে আমাকে সায়েন্টিফিক রুটস আর তার সঙ্গে ফিলোজফিক্যাল বেসিস এই দুটোই কিন্তু মেনশন করতে হবে অ্যান্সারের বডিতে। তাহলে ইন্ট্রোডাকশন আমরা কি দেব, আমরা ইন্ট্রোডাকশনে দেবো যে কোয়ান্টিটেটিভ রিভলিউশন কখন প্রথম আমাদের শুরু হয়েছিল বা কোন সাল থেকে শুরু হয়েছিল, 1950 থেকে 1970 সেটা লিখে দেবো। মাঝের পয়েন্টগুলো তোমরা লিখতে পারো, না পারো। এবার তোমরা তোমাদের বই থেকেও কিন্তু কিছু লাইন তোমরা এখানে অ্যাড করতে পারো, আর এখানে কোনো লাইন তোমরা বাদ দিয়েও দিতে পারো। তারপরে আমরা লিখবো সায়েন্টিফিক রুটস হিসাবে কি করে আমরা ভাগ করছি। এখানে আমি তোমাদের 4টে পয়েন্ট দিয়ে দিয়েছি, 3টে 4টে। এবার এখানে দেখো, এইগুলো কিন্তু আমাদের মেন পয়েন্ট। ওকে, আর তারপরে তোমাদের আমি লেখাগুলো কিন্তু অল্প করে দিয়েছি, তার কারণ এখন তোমরা যদি 3-4টে করে লাইন মুখস্থ করতে যাও তাহলে তোমরা হয়তো মুখস্থ করতে নাও পারো। তো এখন চেষ্টা করো যে মিনিমাম 1টা থেকে 2টো লাইন মুখস্থ করার, কারণ যখন তোমাদের জিনিসটা মুখস্থ হয়ে যাবে বা যখন তোমরা সড়গড়া হয়ে যাবে তখন কিন্তু তোমরা 3-4টে লাইন করে পরবর্তীকালে অ্যাড করে দিতে পারবে। যেহেতু তোমরা এখন শুরু করছো এবং আমি আশা করি মোস্ট অফ দ্য স্টুডেন্ট তোমরা বেঙ্গলি মিডিয়াম থেকেই রয়েছো, সেটা তোমাদের জন্য। তোমরা যদি ইংলিশ মিডিয়াম থেকে থাকো তাহলে যেটা আছে তোমরা সেটাই কিন্তু মুখস্থ করে নেবে। তারপর আমাদের ফিলোজফিক্যাল বেসিস দিয়ে দিচ্ছি, যে রুটেট করা হয়েছে কি জন্য, এখানে 3টে পয়েন্ট দিয়ে রেখেছি। আচ্ছা, এটা কিন্তু একটা রেডিমেড অ্যান্সার, আমি তোমাদের বলে দিচ্ছি আগে থেকেই, এখানে কিন্তু তোমাদের আরো জিনিস অ্যাড করতে হবে। এটা আমি জাস্ট তোমাদের বোঝার জন্য যে তোমরা কি করে অ্যাপ্রোচটা করবে এই ধরনের কোয়েশ্চেনটা লেখার জন্য। ওকে, তারপর আমাদের এর সঙ্গে কি আর একটা প্রশ্ন ছিল, মেজর প্রোপোনেন্টস অফ কোয়ান্টিটেটিভ রিভলিউশন। এখানে দেখো একটা ছিল লেখা কোয়ান্টিটেটিভ, আচ্ছা কোয়ান্টিটেটিভ জিওগ্রাফি ছিল, মেজর প্রোপোনেন্টস অফ কোয়ান্টিটেটিভ জিওগ্রাফি। এখানে আমাদের 5 জনের মতো ডেফিনেশন দিয়ে রেখেছি। তোমাদের কিন্তু 5টা মোটেই মুখস্থ করতে হবে না, তোমরা এখন আপাতত একটাই মুখস্থ করো, যেটা তোমাদের মনে হচ্ছে যে এটা আমাদের ইজি মুখস্থ করার জন্য তোমরা সেটাই মুখস্থ করো। তো আমি তোমাদের বলবো স্কিফারেরটা মুখস্থ করে রাখতে, কারণ এটা যদি মুখস্থ করো তাহলে তোমাদের কিন্তু বাকিগুলো আর মুখস্থ না করলেও চলবে। যেমন উইলিয়াম বাঙ্গেরটা একদমই অল্প রয়েছে, এটা না করাটাই ভালো হবে, এটা তোমরা এমনি মুখস্থ করতে পারবে। হ্যাগেটের রয়েছে, বেরির রয়েছে, টবলার রয়েছে, আর লাস্টে আমাদের কনক্লুশন রয়েছে। আর তার সঙ্গে এখানে দেখো আমি একটা ডায়াগ্রাম অ্যাড করে দিয়েছি। ডায়াগ্রাম কিন্তু এখানে আঁকার কোনো দরকার নেই, যেহেতু আমরা একটা ব্রড প্রশ্নের উত্তর দিচ্ছি, সেক্ষেত্রে খাতার শেষে বা খাতার ডান দিকে যদি একটা ডায়াগ্রাম থাকে তাহলে কিন্তু আমাদের চোখটা আগে ডায়াগ্রামের দিকে যায়। তো এইভাবে তোমরা যদি নাও ড্রয়িং করতে পারো তাহলে কি করে করবে, যেহেতু আমাদের কোয়ান্টিটেটিভ রিভলিউশন দিয়েছে তাহলে খাতায় আমরা কি করব, এখানে কোয়ান্টিটেটিভ হেডিংটা করে দেব, কোয়ান্টিটেটিভ রিভলিউশন আমরা হেডিংটা করে দেবো এখানে একটা বক্সের মতো করে। ওকে, তারপর আমরা কি করব, এখানে লিখে দেব যে ফিলোজফিক্যাল বেস যেটা আমাদের লেখা আছে। ওকে, এখানে আমরা কি লিখে দেব, তার আউটকামস, অথবা তোমরা যদি ভাবো যে আমরা এটা না লিখে আমরা এইটা লিখবো, এখানে যেটা আছে সায়েন্টিফিক রুটস, তোমরা এটাও লিখতে পারো। আচ্ছা, আমি তোমাদের এইভাবেই বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে যেহেতু আমাদের সায়েন্টিফিক রুটস জিজ্ঞাসা করেছে তো আমরা তাহলে এটাই লিখে দিই সায়েন্টিফিক রুটস, আর তারপরে আমরা লিখে দিই ফিলোজফিক্যালস। এবার সায়েন্টিফিক রুটস এর আন্ডারে আমরা কি কি এইমাত্র পড়লাম, আবার আমরা ব্যাক করি। এই যে আমাদের 4টে রয়েছে এটাই তোমাদের কিন্তু ডিটো লিখতে হবে না,
যে 4টে পয়েন্টই লেখা আছে বলে আমি 4টে পয়েন্টই লিখে দেবো, এটা নাও করতে পারো। এইখান থেকে এই যে জিনিসটার যেটা বলতে চাইছে সেটাকে তোমরা শর্ট করে লিখে দিতে পারো। ওকে, এখানে যেমন তোমাদের যেটা আমি ছবিতে দিয়ে রেখেছি স্পেশাল সায়েন্স আর প্রিডিক্টিভ মডেল, তোমরা এখানে এটাও কিন্তু লিখতে পারো। আর ফিলোজফিক্যালি বেসে তোমরা এই দুটো লিখে দিতে পারো, পজিটিভিজম আর পজিটিভিজম বেসড, তোমরা এই দুটো এখানে লিখে দিতে পারো। এবার তোমরা যখন কন্টেন্টটা পড়বে তোমরা নিজেরাও বুঝতে পারবে যে জিনিসটা কি নিয়ে বলতে চাইছে, তো তোমরা সেটাকেও এখানে কিন্তু অ্যাড করে দিতে পারো। তাহলে কি হলো, টিচারদেরও কিন্তু দেখতে সুবিধা হলো। 3 নম্বর কোয়েশ্চেন দেখো, ক্রিটিক্যালি অ্যানালাইজ করো র্যাডিক্যাল জিওগ্রাফার্স ইন এক্সপ্লেনিং সোশ্যাল রিলেশন। কি করে আমরা লিখবো, সেম আবার আমরা প্রথমে ইন্ট্রোডাকশন লিখবো, যে র্যাডিক্যাল স্কুল অফ জিওগ্রাফি কত সালে আমাদের প্রথম এসেছিল বা কে দিয়েছিলেন সেটা আমরা লিখে দেবো। তারপর র্যাডিক্যাল জিওগ্রাফির এখানে ভিউজ দিয়ে দেবো, এটা হচ্ছে আমাদের অ্যান্সারের বডি, শুরু হচ্ছে এখান থেকে। তারপর এখানে মেজর প্রোপোনেন্টস কারা কারা ছিলেন, এখানে অনেকগুলো আমি দিয়ে রেখেছি। এখানেও তোমাদের সেম কথাই বলবো, তোমরা একটা থেকে দুটো প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। এখানে তোমরা কিন্তু আরো অনেক কিছু অ্যাড করতে পারো, তোমাদের বই থেকে তোমরা যদি ভাবো এখানে তোমরা অ্যাড করবে, ডেফিনেটলি তোমরা অ্যাড করতে পারো। এটা হচ্ছে তোমাদের একটা রেডিমেড অ্যান্সার কি, যে তোমরা কি করে লিখবে স্ট্রাকচারটা সেটা বোঝানোর জন্য আমি কিন্তু এটা দিয়েছি। পরবর্তীকালে এটা কিন্তু আমি তোমাদের আরো অন্যান্য স্টাইলে দেখিয়ে দেবো যে তোমরা কি করে লিখবে। আর শেষে আমাদের কনক্লুশন আসছে, সো আমাদের এটাও অ্যান্সার হয়ে গেল। আর শেষে আমরা একটা ডায়াগ্রাম লিখে দেবো, যে র্যাডিক্যাল জিওগ্রাফি এটা এখানে লিখে দিলে, লিখে দেওয়ার পরে এখানে মার্কসিস্ট ইনফ্লুয়েন্স আর এখানে আমাদের কনসেপ্ট লিখে দেবো, লিখে এই যে পয়েন্টগুলো লেখা আছে এখানে আমরা লিখে দেবো। ওকে, 4 নম্বর কোয়েশ্চেন, পোস্ট মডার্নিটি নিয়ে পড়েছে, তো সেম অ্যাজ ইন্ট্রোডাকশন লিখবো, তারপরে আমাদের বৈশিষ্ট্য কি ছিল পোস্ট মডার্নিটির, এখানে আমি তোমাদের পয়েন্টগুলো দিয়ে দিচ্ছি। তো তোমরা যদি ভাবো যে এইখানে যে কন্টেন্ট গুলো আমাদের খুব একটা পছন্দ হচ্ছে না, তাহলে তোমরা কি করবে, এই যে মেন পয়েন্টটা আছে এই মেন পয়েন্টটাকে তোমরা ঠিকঠাক রাখলে, রাখার পরে এরই রিলেটেড তোমাদের মতো করে তোমরা কিন্তু এখানে কন্টেন্টকে অ্যাড করতে পারো। ডিস্ট্রাকশন অফ নলেজ, প্লুরালিজম অ্যান্ড ডাইভার্সিটি, ফ্র্যাগমেন্টেশন অফ স্পেস অ্যাড করতে পারো। ওকে, তারপর আমাদের সোজার কনসেপ্ট দিয়ে দিয়েছি, ফার্স্ট পেজ, সেকেন্ড, থার্ড পেজ। তারপর আমাদের এক্সাম্পল রয়েছে আর কনক্লুশন রয়েছে, আর এখানে এর ট্রায়াল এক্স দিয়ে দিয়েছি ইমেজ হিসাবে। সেম অ্যাজ আমাদের জিওগ্রাফি অফ ইনইকুয়ালিটি, নেক্সট কোয়েশ্চেন 5 নম্বর। আচ্ছা, ডাইমেনশন কি কি ছিল, এটার রিলেভেন্স বা গুরুত্ব কি আছে, আর আমাদের কনক্লুশনস। এ দেখো এখানে আমি আর একটা ডায়াগ্রাম অন্য স্টাইলে দিয়েছি, তাহলে আমি এটা বোঝাবার জন্য আমি এখানে একটা সার্কেল ড্রয়িং করে নেব, নিয়ে আমি এখানে লিখে দেবো যে জিওগ্রাফি অফ ইনইকুয়ালিটি, লিখে দেওয়ার পরে এইভাবে কিন্তু আমি এখানে একটা ড্রয়িং করে দেবো। ওকে, এইভাবে কিন্তু আমি একটা ড্রয়িং করে দিতে পারি। এবার এই যে এখানে লেখাগুলো এইগুলোই কিন্তু আমরা এবার এইখানে লিখে দেবো। তো এরকম করে তোমরা যদি ডায়াগ্রাম এঁকে দাও অ্যান্সারের শেষে, তাহলে তোমাদের কিন্তু খাতাটাও দেখতে ভালো লাগবে। 6 নম্বর কোয়েশ্চেনে কি ছিল, কলোনিয়াল এক্সপ্যানশনের প্রসেস লেখো। তো এই ধরনের যে প্রশ্নগুলো, তার মানে কি আমাদের প্রথমে আগে ইভলিউশনটা লিখতে হচ্ছে, যেহেতু এখানে মেনশন করে দিয়েছে যে আমাকে ইভলিউশনটা ট্রেস করতে বলো, মানে আমাকে লিখতে বলেছে। তো এখানে আমি প্রথমে ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে ইভলিউশন, এবার ইভলিউশন মানেই বুঝতে পারছো আমাকে কিন্তু স্টেজগুলো লিখতে হচ্ছে, যে প্রথমে আমরা লিখবো এক্সপ্লোরেশন এরা। তো ইভলিউশনে তোমাদের আমি এখানে 4টে পয়েন্ট কে করে দিয়েছি। তারপরে ইকোনমিক ইম্প্যাক্টস অন উইকার সেকশন, কি ইকোনমিক ইম্প্যাক্ট পড়বে, এখানেও 5টা পয়েন্ট দিয়েছি। এবার দেখো যেহেতু এটা তোমার ডিজিটাল ফর্মে পিডিএফ এ রয়েছে, দেখতে তোমার অল্প মনে হচ্ছে, কিন্তু এটাই যখন তোমরা খাতায় লিখবে তখন তোমাদের কিন্তু এক পাতা ভর্তি হয়ে যাবে। তো সেই মতো কিন্তু তোমরা দেখে নেবে, যদি মনে হয় যে আমি এখান থেকে 4টে পয়েন্টে লিখবো, তাহলে যেটা তোমার মনে হচ্ছে যে এটা আমার পড়তে একটু কঠিন লাগছে বা অতটা ইম্পর্টেন্ট নয়, তোমরা সেটাকে বাদ দিয়ে দিলে, দিয়ে তোমরা এখান থেকে 3টে থেকে 4টে পয়েন্ট লিখে দিলে। মোটামুটি যদি তোমাদের 5 নাম্বারের কোয়েশ্চেন হয়, তাহলে কিন্তু তোমরা যদি একটা পেজ ফুল করে লেখো উইথ ডায়াগ্রাম, তাহলে কিন্তু তোমরা 4.5 বা 4 পেয়ে যাবে। এবার ক্যালকাটা ইউনিভার্সিটিতে এমনি নাম্বার কিন্তু খুব একটা বেশি দেয় না অনেস্টলি, তো সেক্ষেত্রে তোমরা আশা করতে পারো 3.5 4 তোমরা আশা করছি পেয়ে যাবে। আর তোমাদের আমি যদি 8 নাম্বারের কথা বলি, তাহলে তোমরা কিন্তু 1.5 পেজ মতো লিখবে। ওকে, আর 10 নাম্বার থাকলে তাহলে তোমরা ফুল একদম 2টো পেজ লিখে দেবে ইনক্লুডিং ডায়াগ্রাম। ওকে, আচ্ছা, আর এটা শেষে আমরা কনক্লুশন লিখে দেবো, লিখে আর তার সঙ্গে এখানে ছবি দিয়ে দিয়েছি। নেক্সট 7 নম্বর কোয়েশ্চেন, এক্সপ্লেন করতে বলেছে কি করে সেগ্রেগেশন আর ক্লাস্টারিং এফেক্ট করছে সোশিয়েটাল ফেব্রিককে। তাহলে এখানে 2টো পয়েন্ট কিন্তু আবার আমাকে লিখতে হচ্ছে,
একটা আমরা সেগ্রেশনকে কি করে আমরা ডিফারেন্সিয়েট করতে পারছি, আর ক্লাস্টারিংকে। তাহলে সেগ্রেশন অ্যান্ড ক্লাস্টারিং, আগে দুটোর আমরা কি লিখবো, ডেফিনেশন দিয়ে দেবো যে জিনিসটা কি, তারপর আমরা কি লিখবো, কি করে এরা এফেক্ট করছে। এবার তোমরা যদি ভাবো যে আমরা আলাদা আলাদা করে লিখবো, যে এখানে আমরা সেগ্রেশন লিখলাম, এখানে আমরা ক্লাস্টারিং লিখলাম, লিখে এখানে এটার কি কি এফেক্ট আর এখানে এটার কি কি এফেক্ট, তোমরা এভাবেও অ্যাড করতে পারো, তাহলেও কিন্তু খাতাটা দেখতে ভালো লাগবে। তারপর এখানে দিয়েছে মেন্টাল ম্যাপ কি। মেন্টাল ম্যাপ কি তার আমরা সমস্ত এখানে ডিটেলস লিখে নেব, লিখে নেবার পরে আমরা শেষে লিখে নেব কনক্লুশন। আর মেন্টাল ম্যাপে যে এলিমেন্ট গুলি সেগুলো কিন্তু আমরা এরকম ডায়াগ্রামের মাধ্যমে এঁকে দেবো। লাস্ট আমাদের কোয়েশ্চেন 8 নম্বর, বুঝে ডিফাইন করো পাওয়ার। যেহেতু এই কোয়েশ্চেনটা পরে ফুল স্টপ দিয়ে দিয়েছে, তাহলে এটা আমরা বেশি লিখতে যাব না, আমরা শুধুমাত্র এখানে ডেফিনেশনটা লিখে দেবো, আর তারই সঙ্গে একটুখানি বাড়াবার জন্য এখানে আমরা টাইপসটাও লিখে দেবো, যে আমাদের কি কি পাওয়ার রয়েছে, হার্ড পাওয়ার, সফট পাওয়ার আর স্ট্রাকচারাল পাওয়ার। তারপরে কি বলছে, এক্সপ্লিকেট হাউ রিজিওনাল আইডেন্টিটিস হ্যাভ ডেভেলপড ওভার টাইম অন দ্য বেসিস অফ গ্লোবাল পলিটিক্যাল ইকোনমিক পাওয়ার রিজিমস। তো এটা আমাদের অ্যান্সারের বডি হয়ে যাচ্ছে। আমরা ডেভেলপমেন্ট দিয়ে দেবো, যে কলোনিয়াল এরাতে কিরকম ছিল, কোল্ড ওয়ার এরাতে কিরকম ছিল, পোস্ট কোল্ড ওয়ার, কন্টেম্পোরারি এরা। কন্টেম্পোরারি মানে হচ্ছে সমসাময়িক বা এখন বর্তমানে কি অবস্থায় রয়েছে। আর লাস্টে আমরা কি লিখে দেবো, এখানে কনক্লুশনটা লিখে দেবো, লেখার পরে কিভাবে ছবিটাকে সাজাতে পারি। যেমন আমরা জিওলজিক্যাল টাইম স্কেলে পড়েছিলাম যে পরপর আমরা এইভাবে ড্রয়িং করেছিলাম, তো আমরা এখানেও কিন্তু ভার্টিক্যালি বা হরাইজন্টালি আমরা ড্রয়িং করতে পারি। এবার এখান থেকে কোনো কন্টেন্টকে তোমাদের যদি পছন্দ না হয় তাহলে তোমরা বাদ দিয়ে দিতে পারো, যদি মনে হয় যে আমি এখানে কিছু অ্যাড করতে চাই তোমরা সেটা অ্যাডও করতে পারো। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। আর তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের একটা স্টাডি গ্রুপ ওপেন করে দেবো, শুধুমাত্র যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে চান্স পেয়েছো এমএ আর এমএসসি জিওগ্রাফিতে, শুধুমাত্র তোমরাই কিন্তু জয়েন থাকবে ওই গ্রুপে। পরবর্তীকালে আমরা কিন্তু সমস্ত যে নোটস বা কন্টেন্ট আমরা কিন্তু ওই গ্রুপে দেবো, আর সেই গ্রুপের লিঙ্ক আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা জয়েন করতে পারো। অন্যান্য সাবজেক্টে স্টুডেন্টদের বলবো তোমরা কিন্তু কেউ এখানে জয়েন করবে না, কারণ ভিডিওতে অনেকেই ক্লিক করে, তো সেক্ষেত্রে শুধুমাত্র জিওগ্রাফি স্টুডেন্টরাই কিন্তু ওই গ্রুপে জয়েন করবে।